ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে দেখো তোমাদের যে নবম শ্রেণীর যে বই আছে সাহিত্য সঞ্চয়ন দাম গল্পটি তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো এখান থেকে তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে 2024 এপ্রিলে যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের কিন্তু প্রশ্ন আসবেই এবং অত্যন্ত লাইন তুলে খুঁটি খুঁটি প্রশ্ন হয় গল্প থেকে। কিন্তু তাই তোমাদের যারা নবম শ্রেণীর বন্ধুরা আছো তারা প্রত্যেককেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয় স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় সাজেশন সবার আগে পৌঁছে যায়। চলো, তোমাদের প্রতি বছর তোমাদের ছেলেমেয়েরা র্যাঙ্ক করে আসছে, ভালো নম্বর পাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তোমরাও করবে। তাহলে আজকে তোমাদের এই যে সাহিত্য সঞ্চয়ন এবং এই বইটির মধ্যে তোমাদের যে দাম গল্পটি আছে এটা সম্পর্কে আলোচনা করে দিই। দেখো, দাম গল্পটা বিখ্যাত ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প। এই গল্পের মধ্যে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব প্রতিভা আছে। কেউ সায়েন্সে ভালো, কেউ আর্টসে ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ বাংলায় ভালো। যেন আমি বাংলায় টিচার অঙ্কের স্কুলের টিচারও আছে, কিন্তু বাংলা আর অঙ্কের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। অঙ্কের মাস্টার যা বেতন পাবেন বাংলাকে তাই পাবেন, ইতিহাসে তাই পাবেন। তাই বলে কি ইংরেজি অঙ্ক কঠিন বলে তোমাদেরকে বেশি বেতন পাবেন না। যার যেটা ভালো লাগে তাকে সেটাই পড়তে হবে। যিনি বাংলায় ভালো তিনি অঙ্ক জানেন না, যিনি অঙ্ক ভালো বাংলা জানেন না। প্রথমে আমাদের সব নিয়েই পড়তে হয়, তারপরে স্পেসিফিক একটি বিশেষ স্পেশালিস্ট করতে হয়। যেমন এই বাংলায় অনার্স, এমএ, মাস্টার ডিগ্রি, ফার্স্ট ক্লাস। তেমনি আমাদের এই গল্পের মধ্যে দেখানো হয়েছে যে যিনি অঙ্কে প্রচণ্ড ভয় করতেন, যিনি প্রথম জীবনে অঙ্কের প্রচণ্ড ভয় করতেন, পরবর্তী জীবনে তিনি কিন্তু বাংলার অধ্যাপক হয়েছেন। তাকে ভয় দেখিয়েছেন কে? একজন স্কুলের মাস্টারমশাই। স্কুলের অঙ্কের মাস্টারমশাই তাকে অঙ্কের ভীতি প্রদর্শন করেছেন, কিন্তু ছাত্র কলেজের অধ্যাপক হয়েছেন। সাবজেক্ট বড় কথা নয়, আমার ছাত্রছাত্রী কত বড় হচ্ছে, আমার চেয়েও বড় হবে, এটাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। আমি স্কুল টিচার, আমার ছাত্র স্কুল টিচার হবে আমি চাই না, আমার ছাত্র কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক হোক। এবং আমরা জানি এই গল্পের যে নায়ক সুকুমার, সে কিন্তু অঙ্কে খারাপ হলেও বাংলায় কলেজের অধ্যাপক হয়েছেন। এই এত বড় পর্যায়ে পৌঁছেছেন, কিন্তু তিনি অঙ্কে ভালো নয়। অঙ্কের ভীতি তার জীবনে কি অভিজ্ঞতা ফেলেছিল সেটা নিয়ে এই গল্প। কিন্তু অঙ্কের মাস্টারদের মনে করতেন যে অঙ্ক যেন না সে কাপুরুষ, এটা কিন্তু সঠিক নয়, কারণ সবাই সব বিষয়ে ভালো নাও হতে পারে। যার যেটি ভালো লাগে সেই বিষয়ে কিন্তু অনেক বড় জায়গা আছে। তা আমরা দেখব এই গল্পের মধ্যে অঙ্কের মাস্টারমশাই কিভাবে একটি ছাত্রকে ভয় দেখিয়েছেন, ভয় দেখানো সত্ত্বেও তিনি বাংলায় অধ্যাপক হয়েছেন, তারই বিষয় এই গল্পের মধ্যে। চলো আমরা গল্পের মধ্যে চলে যাই। কেমন? স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। বিভীষিকা মানে কি? ভয়ঙ্কর। মাস্টারমশাই প্রচণ্ড ভয়ঙ্কর ছিলেন এবং আমাদের অঙ্ক কষাতেন। এই অঙ্কের মাস্টারমশাই আমাদের অঙ্ক করাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, একবার তাকে দেখতেন তার দিকে, আর তারপরেই এগিয়ে যেতেন। ব্ল্যাকবোর্ড খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। দেখো, আমি তোমাদের যারা গল্পটা শুনছো প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই শোনো, এবং গল্পের শেষে তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নে কি কি প্রশ্ন আসে সেটা কিন্তু বলে দেবো। তাহলে আমরা ফিরে যাচ্ছি কি বিষয় নিয়ে বলছি। আমরা এত ভালো মাথা ছিল অঙ্কের মাস্টারমশাইয়ের যে একবার অঙ্কটা তাকে উনি কিন্তু ব্ল্যাকবোর্ডে চলে যেতেন এবং খসখস করে চক দিয়ে সব লিখে ফেলতেন অঙ্ক। হঠাৎ খড়ি ভেঙে গেলে, মানে চক ভেঙে গেলে বিরক্ত হয়ে আবার দুটো ওই টুকরোগুলো আমাদের দিকেই ছুড়ে দিতেন আর তৎক্ষণাৎ তুলে নিতেন আরেকটা চক। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। মনে হচ্ছে অঙ্কটা হয়তো করাই ছিল, কিন্তু ওনার নিজস্ব বুদ্ধির জোরে উনি কিন্তু ঝড়ের মতো অঙ্ক করতে পারতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। এমন কোনো অঙ্ক নেই যে অঙ্কের মাস্টারমশাইয়ের অজানা ছিল, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না। মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই অঙ্ক কষা রয়েছে। এমনও মনে হতো যে হয়তো বোর্ডের মধ্যে অঙ্কটা করা ছিল, উনি চক দিয়ে বুলিয়ে দিয়েছেন। উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি দিয়ে বুলিয়ে দিচ্ছেন।
মনে হতো না উনি অঙ্কটা করেছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় ওর ভয়ে তারাও তটস্থ, তারাও ভীত। তটস্থ মানে ভীত। 100 পাওয়ার ব্রিলিয়ান্ট ছেলেগুলো ওনার ভয় করতেন। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদদের টেনে টুনে কুড়িও উঠতে চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেত। সেকালে অঙ্কে 20-তে পাস কেন ছিল বলছি, গ্রুপ ছিল। অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান তিনটে মিলিয়ে 102 পেতে হবে এবং একটা সাবজেক্টে 20 পেলেও চলবে। তো সেই হিসেবে যা হোক করে 20 তুললে অঙ্কে পাস। তা যারা অঙ্কে খারাপ ছিল কষ্ট করে 20 তুলতো, তাদের তো ভয় আরও। তারা প্রতি মুহূর্তে অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে অপমান খেতেন। প্রকাণ্ড হাতে চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। অর্থাৎ মার খেতে কাঁদা চলবে না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। কি বলতেন? পুরুষ মানুষে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা লাগে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। উনি কি এবং কি বলছেন? যে অঙ্ক না পেলে পাটা ধরে পুকুরে ছুঁড়ে দেবো। হ্যাঁ, তা উনি পারতেন। ওর চড়ের জোর আমরা আন্দাজ করতে পেরেছিলাম। যে ভয়ঙ্কর চড় মারতেন, তাতে করে পা ধরে ছুঁড়ে ফেলা এমন কিছু কঠিন কাজ ছিল না ওনার। পুরুষ মানুষের অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টারমশাই। পুরুষ মানুষ অঙ্ক পারতেই হবে। কি বলতেন? প্লেটোর দরজায় কি লেখা আছে জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। প্লেটোর বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর দরজায় নাকি লেখা ছিল যে অঙ্ক পারে না তাকে এখানে ঢোকা চলবে না। স্বর্গের দরজাতেও নাকি একই কথা লেখা আছে। যদি সেখানে চাস তাহলে মানে স্বর্গও যেতে পারবে না যদি তুমি অঙ্ক করতে না পারো। স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনি জানেন। স্বর্গ তো লোকে মৃত্যুর পরে যায়, উনি বেঁচে থেকে কি করে পেলেন ভগবান জানে। কিন্তু প্লেটো, এটা কিন্তু সবাই চেনে। প্লেটোকে গ্রিক দার্শনিক বলেছি আমি। তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি এমন ক্ষতি হবে, এ নিয়ে কিন্তু আমরা কখনো মাথা ঘামাইনি। আর তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা অঙ্ক কষতে হবে কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমাদের পক্ষে নিরাপদ। যদি স্বর্গে গিয়েও অঙ্ক করতে হয়, প্লেটোর দরজায় গিয়েও অঙ্ক করতে হয়, তাহলে ওর থেকে অনেক দূরে থাকাই ভালো। ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। অর্থাৎ মাধ্যমিক পাস করার পর আর আমি অঙ্ক করিনি। কারণ তোমরা জানো মাধ্যমিকের পর যারা অঙ্ক ছাড়তেও পারো সায়েন্স নিয়ে পড়লে, আর্টসের ছেলেমেয়ে তো অঙ্ক রাখার প্রয়োজন নেই। তাই বলছে মাধ্যমিক পাস করার পর আমি অঙ্ক ছেড়েছি আর রক্ষা পেলাম এই ভয়ঙ্কর মাস্টার মশাইয়ের হাত থেকে। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মানে ভয়ঙ্করতা মন থেকে গেল না। MA পাস করার পরেও মানে লেখক বাংলায় অনার্স করেছেন আমার মতো, বাংলায় মাস্টার ডিগ্রি করেছেন। তো MA মানে মাস্টার ডিগ্রি। MA পাস করার পরও স্বপ্ন দেখেছি পরীক্ষার, আর আমিও কলেজে পড়েছি দীর্ঘদিন ধরে, তাহলে কলেজে পড়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো MA পাস করার পরও স্বপ্ন দেখেছি যে পরীক্ষায় লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। বুঝতে পারছো, ঘন্টা পড়তে যাচ্ছে, অঙ্ক মিলছে না। মাস্টার মশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আর দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষছেন যে আমি অঙ্কটা পারছি না, ঘন্টাটা পড়তে যাচ্ছে। মাথার উপরে ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি। যখন দুরন্ত পাখা ঘুরছে তাও গায়ে আমার ঠান্ডা লাগছে না। বুঝতেই পারছো ভেতরে কি অবস্থা। আমার কিন্তু এমন ঘামছে মনে হচ্ছে স্নান করছি আমি। মৃদু নীল আলোয় দেখেছি আমার চেনা ঘরটাকে। চোখের পড়ছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। আমি এখনো স্বপ্ন দেখি আগেকার সেই ভয়ঙ্কর দিনের কথা। সেই টেবিল, বইয়ের স্তূপ, সে অচেনা ঘর। অঙ্কের প্রতি কি ভীতি ছিল আমার। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না, এখন আমি কলেজে বাংলা পড়াই। তা লেখক এখন আর অঙ্ক করেন না, কারণ উনি চাকরি পেয়েছেন কলেজের অধ্যাপক, তাই তিনি বাংলা পড়ান। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো আমার ছেলেবেলাকার গল্প শোনাতে হবে। কোনো পত্রিকা বললো যে আপনার ছেলেবেলাকার একটা গল্প আমাদের দিন। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলাকার গল্পে
কারো কোনো কৌতূহলও নেই। আর তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা আমার জীবনে ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। যারা খুব বড় বড় অধ্যাপক তারা কিন্তু স্বর্গের বড় যারা ব্যক্তিত্ব, ইন্দ্র, চন্দ্র, মিত্র, এরা কিন্তু কেউ বরুণ, এক একটা আধিকারিক বলতে পারো স্বর্গলোকে, কেউ জল আধিকারিক, কেউ ভূমি আধিকারিক, কেউ বৃষ্টি আধিকারিক, এরকম বড় অধ্যাপকরা কিন্তু এই পত্রিকা পক্ষকে গুরুত্ব দেয়নি। তাই প্রথম অধ্যাপককে ধরেছে তারা একটি গল্প তাদের ম্যাগাজিনে দেবার জন্য। অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি, যখন বড় লোক কেউ নেই আমি লিখতেই পারি। আর ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই। ওরা বলল আমরাই কয়েকজন মাত্র পড়ি পাঠক, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। এই তো পাঠক, এখানে নিশ্চয়ই আমার স্পর্ধার বাইরে যাবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। আমার এগুলো ঘরোয়া মানুষ, ঘরোয়া ব্যাপার বলবো। এটা প্রীতির ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার, এটা পদমর্যাদার কোনো ব্যাপার নয় যে বিরাট পদমর্যাদা নিয়ে আমি আছি, তা নয়। এটা ভালোবাসা। কাগজ কলম নিয়ে তাই বসে গেলুম। মনে এলো সেই মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়ে, সে ভয়ঙ্কর অঙ্কের মাস্টার মশাই। ছবিটি যা ফুটলো তা কিন্তু উজ্জ্বল মোটেই নয়। লিখবার সময় আমি আমার কল্পনার একটু খাদ মিশিয়ে নিলাম, অর্থাৎ বাণী বাণী কিছু লিখলাম। সেই সঙ্গে কিছু সৎ উপদেশও আমি বর্ষণ করতে লাগলাম। মূল কথা ছিল এটাই, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। যে যেটা পারে না তাকে জোর করে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্তি হয়। আমরা যদি গাধা পিটিয়ে ঘোড়া করতে যাই তাহলে গাধাটি মারা যাবে, গাধা কখনো ঘোড়া হবে না। যার যা প্রতিভা আছে সেই জায়গায় তাকে আঘাত করতে হবে, তবে সে বড় হবে। যে অঙ্কে ভালো তাকে অঙ্ক শেখাও, যে বাংলায় ভালো বাংলা শেখাও, যে সায়েন্সে পড়তে যায় সায়েন্সে পড়ুক, যে আর্টসে পড়তে যায় আর্টসে পড়ুক। যার যেটি ভালো লাগছে তাকে সেটি নিয়ে পড়তে দেওয়া উচিত বা পড়া উচিত। তার প্রমাণ আমি নিজেই। লেখক বলছেন আমি নিজেই, আমাকে অঙ্কের অনেক অত্যাচার করা হয়েছে। অনেক গার্জেনদের বলে অঙ্ক আর ইংরেজি ভালো করে পড়। কেন অঙ্ক আর ইংরেজি কোনো সাবজেক্ট নয় কি? অন্যরা ইতিহাসে 100 পাক খুব সহজ। আমার অনেক ছাত্র ইতিহাসে 100 পেয়েছে, বাংলায় 100 পেয়েছে, এমনি পেয়ে গেছে। অনেক পরিশ্রম করতে হয়েছে, কাজে সবার পক্ষে সম্ভব নয়, এই জন্য ট্যালেন্ট দরকার। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখিয়েছিলেন তা ভুলে গেছি। ভয়ে বরং আমি যা শিখেছি সেটা ভুলে গেছি। মাস্টারমশাই ভয় দেখে আমাকে অঙ্ক শেখাতে পারেননি। আর এখন 2 আর 2 4 না 5, 2 আর 2 4 না 5, আমি এটাই এখন আমার মধ্যে সন্দেহ জাগে। অঙ্কে এমন ভীতি হয়ে গেছে আমি এখন মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে 2 এর 2 4 না 5 হবে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণাও দিয়ে গেছেন, আমার গল্পটির জন্য 10 টাকা দামও দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। মাস্টারমশাই ভাগ্যিস স্মৃতি ভাণ্ডারে এই ভয়ঙ্কর স্মৃতি আমাকে দিয়েছিলেন, তাই তাকে নিয়ে এত সুন্দর গল্পটা লিখতে পেরেছি। তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেলাম আমার সেই অঙ্কের ভয়ঙ্কর মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা দেখা দিয়েছে জীবনে। বয়স বেড়েছে, রাত্রিতে ঘুম আসতে চায় না। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। বর্তমানে আমাদের এত বেশি কাজ করতে হয় যে পূর্ব স্মৃতি কল্পনা করার সময় আমাদের থাকে না। এমন সময় বাংলাদেশের একটি প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। বাংলাদেশের একটা কলেজকে ওনার অতিথি হিসেবে ডাকা হলো। ওদের বার্ষিক উৎসব, ওদের আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তব্য রাখতে হবে। এইসব উপলক্ষে বিনে পয়সায় বেশ বেড়ানো যায়। কলেজের অধ্যাপক বলে কথা, বিশেষ করে কলকাতায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তাকে রাজোচিত সম্বর্ধনা মেলে। কলকাতার মাস্টারমশাই মানে বিরাট ব্যাপার, গঙ্গার ওই পারের মানুষেরা। আর এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পেয়ে যায়। কলকাতায় গেলেই আমাদের এখানে ছোট্ট চড়ুই পাখি ওখানে গিয়ে রাজহাঁসের মতো সম্মান পাবে। কলকাতা থেকে দূরত্ব যত বেশি হয় আমাদের পক্ষে নগণ্যের ততটা সুখাবহ। কলকাতার লোকেরা আবার বেশি দূরে যেতে চায় না, যত দূরে হবে সম্মান তত বেশি হবে। তাই আমি সুযোগটা হাতছাড়া করলাম না যে আমাকে একটা গ্রামে ডাকা হচ্ছে কলেজে। গিয়ে পৌঁছতে চা খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস, আমাকে পাওয়া মাত্রই চা খাবার নিয়ে বিরাট উচ্ছ্বাস। ছেলেটা তো এলোই,
দুই চারজন সম্ভ্রান্ত লোক এসে বিনীতভাবে আমার সঙ্গে আলাপ করতে এলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফ মানে আমার সাইন বা সই খাতা পর্যন্ত এগিয়ে এলো লাইন দিয়ে। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণীও বিতরণ করতে লাগলাম। কেমন ভাবে তোমরা পড়াশুনো করবে, কি করে তোমরা বড় হবে, ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে সে কথা কে ভেবেছিল? আমি এই প্রথম ভাবলাম যে আমার ব্যক্তিত্বের বেশ দাম আছে। সভায় যাকে বক্তৃতা করা গেল আমি বক্তব্য রাখলাম। সেখানে রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, আর কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শয়ের নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তব্য শেষ করলাম, অল্পক্ষণের জন্য আমার ফুলদানিটা রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জোগাড়। অর্থাৎ আমি বার্নার্ড শয়ের নামে আমি রবীন্দ্রনাথ থেকে 12খানা উদ্ধৃতি দিয়েছি, আর কারেক্টে ইংরেজি মনে পড়ছে না, মনে হয় বার্নার্ড শয়ের ইংরেজি কোটেশন হবে। আর তরুণদের জাগ্রত করে টেবিল চাপড়ে এমন করে বললাম, কাচের ফুলদানিটা আর একটু ভেঙেই যাচ্ছিল, আর হাততালি এমন যে হল ফাটিয়ে শব্দ হলো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর, একদম মূল বিষয়বস্তু বলেছেন এবং অত্যন্ত সুমধুর কণ্ঠে বলেছেন। আমি বিনীত হাসিতে বললাম, আজ আসলে শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। এটা নিতান্তই অহংকার যে শরীরটা ভালো থাকলে কেমন বক্তব্য রাখতাম। দেখবে যারা ভালো গান জানে বলে গলাটা ঠিক ভালো নেই তো, তাই করতে পারলাম না, থাকলে কি হতো। দেখা পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ের সঙ্গে চোখ তুলে, যে সত্যি শরীরটা ভালো নেই তাতেই এরকম স্যার, শরীর ভালো থাকলে তো মানে কি বক্তব্যই রাখতেন আপনি। অর্থাৎ প্রলয় হয়ে যেত, একদম ভয়ঙ্কর ধ্বংস হয়ে যেত সবাই। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। একটা বক্তৃতায় যা করে মুখস্থ করে চারদিকে চালিয়ে দিই। রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ জন্মোৎসব থেকে শুরু করে বনমহোৎসব পর্যন্ত ওই এদিকে এদিক ওদিক করে ক্রমে চেঞ্জ করে চালিয়ে দিই। নাহলে একটাই বক্তব্য আমার তৈরি আছে, যে রবীন্দ্র জন্মজয়ন্তী থেকে বনমহোৎসব সবই একই ঘটনা। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিলাম। সবাই প্রশংসা করছে, চায়ের চুমুকে মুখ দিয়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বলল, না, তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে আছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে তো অভিনন্দন মানে কনগ্রাচুলেশন জানাবে, এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, যেটা তরল অন্ধকারে ঢাকা। এত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতেই পাচ্ছিলাম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, সাদা মাথার চুলগুলি চিকচিক করছে। আমি বুঝতে পারলাম না ইনি কে। ডাকলেন আমাকে, বললেন, সুকুমার। আমি চমকে উঠলাম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, এটা আশ্চর্য। আর তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বরটা আমার চেনা। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের মধ্যে বয়ে গেল, যে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম যে এই ডাকটা কিন্তু আমার শোনা। আবার বলছেন উনি, আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতে আর বাকি নেই, কেন এই ডাক আমার ভয় দিয়েছে। এই ডাক শুনেই ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে যেত। জানি এখনই হয়তো একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপরে নেমে আসতে পারে। সেই ভয়ঙ্কর কঙ্কাল লুকিয়েছিল মনের আমার চোরা কুঠরিতে। ওই শহর বিদ্যুতের আলোর মতো আমাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওনার পায়ে নেমে এলো। মাস্টার মশাই, আপনি এখানে? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানেই এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বড় একটা বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি যে খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে
ছুরির মতো তার ঝকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতায় ফাঁপা ফানুস দিয়ে যদি ওনাকে ভোলাতে পারি, তাহলে হয়তো এটা আমার কৃতিত্বে নয়, ওনার বয়স বেড়েছে বলে। অপরাধীর মতো চাইলুম, নাসের আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, নিজেই বলতে লাগলেন, আরে তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতছিন্ন একটা জীর্ণ পত্রিকা। বললেন, একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালো। পড়ে আনন্দে আমার চোখে জল এসে গেল। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি, দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু কথা ফুটলো না মুখে। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, তোমায় কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন করে মারতেন তেমনি বেশ করে শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে দেখো। আর সত্যি তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন কত বড় হয়েছো, এখন আর বলতে পারলেন না। দেখলাম আবছা আলোয় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলাম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল ঝরছে, আর মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের পাশে এসে দাঁড়িয়েছি। আর সত্যিকারের মাস্টারমশাই শাসন করতেন, কিন্তু এতখানি ভালোবাসতেন, যেটা আজকের যুগেও মাস্টারমশাই ছাত্রছাত্রীদের ভালোবাসে কিনা সন্দেহ আছে। আজকের সম্পর্কটা অনেকটা টাকার মূল্যে। তাই সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, এই ভালোবাসা কিন্তু কোটি কোটি মণি মাণিক্যের চেয়েও বেশি। সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, অনেক বেশি। আর সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে দিও যা পাওয়া যায় না। অফুরন্ত দিয়েছে আমাকে ঈশ্বর, কুবের লক্ষ্মী আমাকে ধন ভান্ডার উদার করে দিয়েছে। আমি কিন্তু একজন বাংলার মাস্টার মশাই। আমি অঙ্ক পারি না, আমি সায়েন্স পারি না, বিজ্ঞান পারি না, কিন্তু বাংলাতে আমাকে কেউ পারে না। এটাই আমার গর্ব, এটাই সুকুমার বলতে চাইলো। এটা কিন্তু সত্যি প্রত্যেক মানুষের মধ্যে একটা করে প্রতিভা আছে, যেই জায়গায় সে কিন্তু সবার চেয়ে সেরা। আর আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম মাত্র। এই অপরাধ আমি বইব কেমন করে, এই লজ্জা আমি রাখবো কোথায়। ভয়ঙ্কর অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে লেখা গল্প আমি মাত্র 10 টাকায় বিক্রি করে দিয়েছি। আজকে অপরাধের মাত্রা আমাকে পূর্ণতা দিয়েছে। তোমাদের গল্পটি এখানে শেষ হলো। কেমন লাগলো তোমাদের বলতেই হবে কমেন্টে। আমি তোমাদের কমেন্টের আশায় থাকি। তোমরা যত বেশি কমেন্ট করবে, লাইক করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করবে, তত বেশি তোমাদের জন্য কিন্তু আমি উৎসাহিত হয়ে ভিডিও বানাতে সাহায্য করব। কারণ আমরা জানি আমাদের মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে প্রচুর ছেলেমেয়ে সফলতা অর্জন করেছে আমার এই বিনামূল্যে কোচিং নিয়ে। তোমরাও কিন্তু র্যাঙ্ক করবে, ভালো রেজাল্ট করবে। তবে তোমাদের আমি যাওয়ার আগে কথা দিয়েছিলাম যে এই 2024 এপ্রিলে তোমাদের যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন হচ্ছে, দাম গল্প থেকে কি কি প্রশ্ন আসবে তার একটা সাজেশন এবং বিষয় আজকে তোমাদের দেখিয়ে দেবো। কোন প্রশ্নগুলো তোমরা কিন্তু করবে, তোমরা কিন্তু একবার দেখে নেবে যে দাম গল্প থেকে এই প্রশ্নগুলো তোমাদের করা আছে কিনা। যদি করা না থাকে অবশ্যই তোমরা করে নিও। এখান থেকে কিন্তু এবছর সব প্রশ্ন স্কুল থেকে হচ্ছে, এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন হবে। আর আমি টোটাল সাজেশন একবার দেবো। চলো দেখি দাম গল্প থেকে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। দেখো দাম গল্প থেকে তোমরা যেগুলো করবে সেটা একবার দেখিয়ে দিই।
দাম গল্প থেকে তোমরা এই প্রশ্নগুলো ভালো করবে। তোমরা যে 1 নম্বরে যে এমসিকিউ প্রশ্ন সেগুলো মাস্টারমশাইয়ের কাছ থেকে তার ছাত্রের নগদ লাভের পরিমাণ কত ছিল, নিশ্চয়ই বুঝতে পারছো এই অপশন 10 টাকা হবে। সবাই যাকে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথের কটা উদ্ধৃতি, এখানে নিশ্চিত 12টা হবে। বক্তা ইংরেজি কোটেশন চালিয়ে দিয়ে কার নামে, নিশ্চয়ই বার্নার্ড শয়ের নামে। প্রশ্ন 4, পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখককে দক্ষিণা দিয়েছিলেন, কত হবে, নিশ্চয়ই এখানে 10 টাকা হবে। বেঁচে থাকো বাবা, যশস্বী হও, এই কথা কে বলেছিলেন, অঙ্কের মাস্টারমশাই। দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে, সেটা কি হবে, বুঝতেই পারছো এর মধ্যে তোমার কুবেরের ভাণ্ডার হবে। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল এখানে প্রবেশ নিষেধ, এটা কোনটা হবে, যে অঙ্ক জানে না। তারপরে প্রশ্ন, বুড়ো প্রিন্সিপাল কথকের বক্তৃতাতে মুগ্ধ হয়ে কী বলেছিলেন যেমন সারগর্ভ তেমনই সুমধুর। এবারে এসে কেউ টাইপ প্রশ্ন দেখো, সভায় যাকে বক্তৃতা করা গেল, কোন সভায় কে বক্তৃতা করলো। দ্বিতীয় প্রশ্ন, এমন অঘটন কল্পনা করতে পারতেন না, কে কেন এমন অঘটন কল্পনা করতে পারতেন না। 3 নম্বর প্রশ্ন, সাহিত্যে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলতে কাদের বোঝানো হয়েছে। প্রশ্ন 4, ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল, ছেলেদের বিস্ময়ের কারণ কি। প্রশ্ন 5, লুকিয়েছিল মনের চোরা কুটরিতে, কি লুকিয়েছিল। প্রশ্ন 6, পড়ে আনন্দে আমার চোখে জল এলো, চোখে জল আসার কারণ। প্রশ্ন 7, এই লজ্জা আমি কোথায় রাখবো, কোন লজ্জা ও অপরাধের কথা এখানে বলা হয়েছে। প্রশ্ন 8, আমার নগদ লাভ, এখানে কার কি লাভের কথা বলা হয়েছে। প্রশ্ন 9 দেখো, প্রশ্ন 9, আমার ছাত্র আমাকে অমর করেছে, কে কাকে অমর করেছে। প্রশ্ন 10, অন্ধকারে কথকে দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের চেহারার বর্ণনা। এবার যে প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সেগুলো দেখো কি বলছে, যে 3 নম্বর প্রশ্ন আছে, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোক কি, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন। দ্বিতীয় প্রশ্ন, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো, এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের তটস্থ থাকার কারণ কি, 1+2। পরে প্রশ্ন, তাহলে নির্ভয়ে লিখতে পারি, বক্তাকে কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছিল, তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন। প্রশ্ন 4, এটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার ব্যাপার নয়, প্রসঙ্গ সহ বক্তার এই উক্তির কারণ কি। প্রশ্ন 5, একটা ভয়ের মৃদু শিহরণ বুকের মধ্য দিয়ে বয়ে চলেছে, কার কেন এই অনুভূতি হয়েছিল। প্রশ্ন 6, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কথকের এমন উপলব্ধির কারণ। প্রশ্ন 7, ছবিটা যা জুটল তা খুব উজ্জ্বল নয়, এখানে কোন ছবির কথা বলা হয়েছে, ছবিটা উজ্জ্বল নয় কেন, 1+2। প্রশ্ন 8, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রায় উক্তির তাৎপর্য। প্রশ্ন 9, মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, জিভ শুকিয়ে গেল কেন, প্রশ্ন 1+2। আর 10, আমি চমকে উঠলাম, বক্তা চমকে ওঠার কারণ। এই 10টা প্রশ্ন 3 নম্বর প্র্যাকটিস করবে। 5 নম্বর প্রশ্ন, দাম গল্পে মাস্টারমশাই চরিত্র খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, বক্তার এমন অনুশোচনার কারণ। প্রশ্ন 3, দাম গল্পে নামকরণের কারণ। প্রশ্ন 4, এটা খুবই ইম্পর্টেন্ট, এই অপরাধ আমি বইব কেমন করে, এই লজ্জা আমি রাখবো কোথায়, বক্তার তার কৃতকর্মকে অপরাধ রূপে চিহ্নিত করেছেন কেন, গল্পে এই অপরাধবোধ ও আত্মগ্লানি দূর কীভাবে, বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে দাও। প্রশ্ন 5, ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কিভাবে ফুটে উঠেছে। তার তোমাদের দাম গল্প থেকে 1 নম্বর এমসিকিউ, 1 নম্বর এসিকিউ এবং 3 নম্বর 5 নম্বর সব প্রশ্ন বলে দিলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আজকের তোমাদের যে বিষয় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, তোমাদের এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, দাম গল্প থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। যাই হোক, তোমাদের যে দাম গল্পটি আছে সেটি পুরোপুরিভাবে বলে দিলাম, এবং এইখান থেকে প্রশ্নগুলো 1 নম্বর এমসিকিউ, 1 নম্বর এসিকিউ, 3 নম্বর 5 নম্বর সব প্রশ্নগুলো করবে, গল্পটা ভালো করে পড়বে, খুব সহজ গল্প, তোমরা নিজেরা লিখতে পারবে। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, এবং তোমরা আবার বলবো তোমরা এই চ্যানেলটিকে নিজের মতো করে সাবস্ক্রাইব করবে যারা এখনো সদস্য হতে পারোনি, আর যারা সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। প্রিয় বন্ধু ও বান্ধবীদের তোমরা কিন্তু এই ক্লাসগুলো শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও
দাম গল্পটা তোমাদের কেমন লাগলো, আর প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু যদি আমাকে পাঠাও, আমি অবশ্যই কিন্তু আমি তোমাদের চেক করে দেবো ঠিক হচ্ছে কিনা। আমার হোয়াটসঅ্যাপ 9434160271, যদি উত্তর করে পাঠাও 1 নম্বর প্রশ্ন, আমি কিন্তু বলে দেবো তোমাদের ঠিক হচ্ছে কিনা। এবং তোমাদের যে কোনো প্র্যাকটিস সেট তোমরা কিন্তু আমার সাহায্য নিতে পারো, তোমাদের ভালো ফলের জন্য সর্বদা আছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এই পর্যন্ত সকলে ভালো থেকো।